থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আরো একটি ক্লাসে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, সালাম জানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করেছেন। আজকে আমাদের আলোচনা হবে লেকচার 8। আর এই লেকচার 8 এর আলোচনার মূল অংশটুকু হচ্ছে অনুপাত এবং সমানুপাত। মূলত অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ আলোচনা করব আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, কেননা আজকের যে ক্লাসটি হবে এই ক্লাস থেকেও আপনাদের নিবন্ধন পরীক্ষাতে প্রশ্ন আসে। একটা প্রশ্ন মাস্ট বি এখান থেকে পাবেন, স্কুল পর্যায়েও পাবেন, স্কুল 2 পর্যায়েও পাবেন এবং কলেজ পর্যায়েতেও পাবেন। এখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। ওকে। আচ্ছা, ইমিনা মিমি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, বাইরে থাকার কারণে ক্যামেরা অন করতে পারছি না। ওকে, সমস্যা নেই। কারো প্রবলেম থাকলে সেটা ভিন্ন কথা, প্রবলেম না থাকলে ক্যামেরা অন করে ক্লাস করার চেষ্টা করবেন সবাই, এতটুকুই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকে। হ্যাঁ, কারণ আপনারা ক্যামেরা অন করে ক্লাস করলে আপনাদেরকে দেখা যায়, তো দেখা যাচ্ছে যে আপনারা কতটুকু ফোকাস দিয়ে ক্লাস করছে সেটা বোঝা যায়। এতটুকুই হচ্ছে আমাদের ক্যামেরা অন করে ক্লাস করতে বলার উদ্দেশ্য। ওকে, আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, কেননা আলোচনা এই কারণে শুরু করব, আমাদের যে মাগরিবের নামাজের বিরতি দিব আমরা। এই মাগরিবের নামাজের বিরতি দেওয়ার কারণে ক্লাসের টাইমটা একটু কমে আসে। তো এই জন্য আমরা দেরি করবো না। হ্যাঁ, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, কোনো সমস্যা নেই। তবে সেটা পরবর্তীতে, হ্যাঁ, ক্লাসের মাঝে মাঝে কথা বলবো। এখন আপাতত কথা বলছি না, শুরু করে দিলাম আজকে আলোচনা। তবে প্রস্তুতি নিয়ে নিই। হ্যাঁ, চলুন কিছু বেসিক অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করি, এই অনুপাত, সমানুপাত এবং মিশ্রণের অংশটুকু থেকে। প্রথমেই আসছি আমরা অনুপাত দিয়ে। হ্যাঁ, অনুপাত নিয়ে। অনুপাত কি? অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। অনুপাত কি? এক ধরনের ভগ্নাংশ। লিখলাম আমি, অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। অনুপাতের ইংরেজিটা হচ্ছে আপনার রেশিও। ইংলিশটা কি বলা হচ্ছে? রেশিও। রেশিও। অনুপাতকে আমরা যখন মনে করেন যে আপনার এমন থাকলো, এই যে এই যে এটাকে বলা হয় অনুপাত, অনুপাত বি, বা এটাকে আমরা এভাবে বলতে পারি টু বি। অনুপাত বি বা বি। এই যে বি বা অনুপাত বি বললাম, এটার অর্থটা হচ্ছে এমন, এটা মানেই হচ্ছে আপনার এ ভাগ বি। এই যেটা দেখেন, এটা আমার ভগ্নাংশ কিনা? এটা কিন্তু আমার ভগ্নাংশ। এই জন্য বলা হচ্ছে যে অনুপাত এক ধরনের কি? ভগ্নাংশ। অনুপাতের এই যে বি, এটা হচ্ছে আপনার প্রথম রাশি, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। পূর্ব রাশি। আর এই দ্বিতীয় রাশিকে, তাহলে এটা যদি পূর্ব রাশি হয় ওটা কি হবে? মানে স্যার, এটা পূর্ব রাশি, ওটা হচ্ছে পশ্চিম রাশি নাকি? এটাকে পশ্চিম রাশি না, এটাকে বলা হয় উত্তর রাশি। ওকে। অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাত যেটা, এটাকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি, আর শেষের অনুপাতকে বলা হচ্ছে আপনার উত্তর রাশি। আমি বেসিক বা সাধারণ অংশটুকু থেকে মৌলিক বিষয়গুলি যা দেখাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার যদি আপনার 3টা অনুপাত দেওয়া থাকে, মনে করেন যে আপনার কাছে 3টা অনুপাত রয়েছে, কি কি? এ অনুপাত বি অনুপাত সি, এই 3টা অনুপাত দেওয়া আছে। তাহলে এই যে এটাকে বলা হবে আপনার পূর্ব রাশি, এই সি কে বলা হবে আপনার উত্তর রাশি, আর এই বি কে বলা হবে আপনার মধ্য রাশি। ABC। এ হচ্ছে আপনার প্রথম রাশি, প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। বি কে বলা হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে বলা হচ্ছে আপনার মধ্য রাশি, এবং সি কে বলা হয় তৃতীয় রাশি,
যাকে আমরা বলছি এখানে উত্তর রাশি। এই হচ্ছে আমাদের এখানে অনুপাত এবং মানে অনুপাত আলোচনা করছি শুধুমাত্র। এখন আপনার যদি এখানে সমানুপাত থাকে, সমানুপাত, সমানুপাতটা কেমন? সমান অনুপাত, সমান অনুপাতকে বলা হয় সমানুপাত। হ্যাঁ, সমান অনুপাত। তো আমরা একটু সমানুপাতে চলে আসি। সমানুপাত এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। সমানুপাত, সমানুপাতকে আমরা ভাঙলে পাবো সমান অনুপাত। দেখবেন যখন অনুপাত দ্বয় সমান হবে তখন তাকে বলা হয় সমানুপাত। এখন অনুপাত সমান হয় বলতে কেমন বোঝায় দেখেন। ফ্যাক্টটা হচ্ছে এমন, মনে করেন যে আপনার কাছে তিনটা রাশি আছে এ বি সি, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। হ্যাঁ, মনে করেন যে এ বি সি আপনার হচ্ছে ক্রমিক সমানুপাত। এ বি সি ক্রমিক সমানুপাত যদি হয় তাহলে এটাকে কি আকারে লেখা যায়? এ বি সি ক্রমিক সমানুপাত যদি হয় তাহলে এটাকে লেখা যায় দেখেন, এ অনুপাত বি সমানুপাত, এই যে এটাকে বলা হয় আপনার সমান, এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এটা হচ্ছে আপনার সমানুপাত। এই ক্ষেত্রে আপনার এ কে বলা হচ্ছে পূর্ব রাশি, সি কে বলা হবে উত্তর রাশি। এটা পূর্ব রাশি, এটা কি উত্তর রাশি। আর এই যে বি, এই পূর্বকে বলা হবে আপনার মধ্য রাশি। তো পূর্ব রাশি দেখেন প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। সমানুপাতে টোটাল, সমানুপাতে টোটাল চারটা অনুপাত বা চারটা রাশি থাকে। সমানুপাতে সর্বমোট চারটা অনুপাত মানে চারটা রাশি থাকে। এই চারটি রাশিকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি বলা হয়। এখন যে প্রথম রাশিটা বলা হয়েছে, এই প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। শেষ রাশিকে বা চতুর্থ রাশিকে বলা হচ্ছে আপনার উত্তর রাশি। আর মাঝে যে রাশিটা রয়েছে এটাকে বলা হচ্ছে আপনার মধ্য রাশি। তাহলে কোশ্চিনটা আসে এরকম ভাবে, অনেক সময় একটা পরীক্ষা এসেছিল এরকম যে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হয়। দেখেন তো, দ্বিতীয় রাশিও বি, তৃতীয় রাশিও বি। তো দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হবে? দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হবে আপনার মধ্য রাশি। হ্যাঁ, দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। এই যে মাঝখানে যেটা রয়েছে আমাদের দুইটা অনুপাত একসঙ্গে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখেন দুইটা অনুপাত একসঙ্গে দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার সমানুপাত। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইকুয়াল। দুটো অনুপাত একসঙ্গে থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল আকারে হবে। তাহলে এখানে পাবো কি আমরা দেখেন, এখানে পাবো আমরা এ অনুপাত বি সমান পাবো আমরা বি অনুপাত সি। এর পরবর্তী অংশে দেখেন, এই এ অনুপাত বি মানে কি? এ ভাগ বি। আর বি অনুপাত সি মানে কি? বি ভাগ সি। এবার আর এই গুণ করলে আমরা কি পাবো? বি স্কোয়ার ইকুয়াল কি পাবো? এ সি। বি স্কোয়ার ইকুয়াল কি পাবো? এ সি। তো কোশ্চিন আছে পরীক্ষায় যে এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? সঠিক হবে বি স্কোয়ার ইকুয়াল এসি। এটা এটা চাকরি পরীক্ষায় বিভিন্ন বার এসেছে। ওকে, তাহলে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? বি স্কোয়ার ইকুয়াল এসি। যদি এই অনুপাতটা তিনটা রাশি না হয়ে চারটা রাশি হইতো, মনে করেন যে এ বি সি ডি হইতো, তাহলে কি হইতো? এ বি সি ডি এর সমানুপাতটা কেমন আসতো? তাহলে কেমন আসতো দেখেন, এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এরকমটা আসতো। এক্ষেত্রে পাইতাম আমরা এ ভাগ বি, এটা ইকুয়াল পাইতাম এখানে সি ভাগ ডি। তখন আমরা এরকম পাইতাম যে এ ডি ইকুয়াল আসতো কি ডি সি, এরকমটা পাইতাম আমরা। হ্যাঁ, যদি চারটি রাশি দেওয়া থাকতো। এখানে অনুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশি বি এবং সি, এটাকে কিন্তু বলা হবে আপনার মধ্য রাশি। হ্যাঁ, প্রথমকে বলা হবে উত্তর রাশি, দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হবে মধ্য রাশি, এবং চতুর্থ রাশিকে বলা হবে উত্তর রাশি। এই হচ্ছে অনুপাত এবং সমানুপাতের বিষয়বস্তুগুলো। এরপরে আমাদের আরো বেশ কিছু অনুপাত রয়েছে। আমরা প্রথমে দেখবো ব্যস্তানুপাত। এগুলো একটু নোট করে রাখি সবাই। হ্যাঁ, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতটা কেমন স্যার? মনে করেন আপনার কাছে আছে এ অনুপাত বি।
তাহলে এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাতটা হবে বি অনুপাত এ। এই যে ব্যস্ত অনুপাত হয়ে গেছে, হ্যাঁ, বিপরীত উল্টে যাবে জাস্ট। হ্যাঁ, তাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত, জাস্ট উল্টে গেল, এটা কি কি বলা হয়? ব্যস্ত অনুপাত বলা হচ্ছে। হ্যাঁ, এরপরে আসছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, স্যার দ্বিভাজিত অনুপাত আবার কি? দ্বিভাজিত অনুপাত হচ্ছে এমন, মনে করেন আপনার কাছে আছে এ অনুপাত বি, তাহলে এ অনুপাত বি এর দ্বিভাজিত অনুপাত কি হবে? এ অনুপাত বি এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাতটা হবে এমন, রুট এ অনুপাত হবে রুট বি। অর্থাৎ যে অনুপাত থাকবে তাকে বর্গমূল করলে যেটি আমরা পাবো সেটা কি বলা হচ্ছে আপনার দ্বিভাজিত অনুপাত। মনে করেন আপনার কাছে আছে 49 আছে 64, তাহলে 49:64 এর দ্বিভাজিত অনুপাত কত হবে? কমেন্ট করেন দেখি সবাই। 49:64 এর দ্বিভাজিত অনুপাতটা কত হবে? সবাই একটু কমেন্ট করেন দেখি। ওকে, থ্যাংক ইউ, সবাই কমেন্ট আনসার, রাইট আনসার করেছেন। 7:8, জাস্ট কমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 49কে রুট করলে কত হবে? 7, আর 64কে রুট করলে হবে 8। 7:8, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটাকে বলা হচ্ছে আপনার কি? দ্বিভাজিত অনুপাত। তাহলে আমরা দেখলাম ব্যস্ত অনুপাত দেখলাম, এরপরে আমাদের হচ্ছে যে দ্বিভাজিত অনুপাত দেখলাম। হ্যাঁ, এরপরে আমরা টুকিটাকি আরো বেশ কিছু অনুপাত দেখবো। এরপরে দেখবো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, সেটা হচ্ছে আপনার মিশ্র অনুপাত। না, এটা না, এটা রাখো। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। হ্যাঁ, এরপর আমরা দেখবো এখান থেকে কি মিশ্র অনুপাতটা দেখবো। তো মিশ্র অনুপাতটা কি আসলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো মিশ্র অনুপাতটা কি স্যার? মনে করেন আপনার কাছে আছে এখানে এ অনুপাত বি একটা অনুপাত, আরেকটা আছে মনে করেন যে বি অনুপাত সি, এবং আরেকটা আছে পি অনুপাত কিউ। তিনটা অনুপাত দেওয়া আছে, কি কি? এ অনুপাত বি, বি অনুপাত সি, পি অনুপাত কিউ। হ্যাঁ, এই আপনার হচ্ছে যে তিনটা অনুপাত দেওয়া আছে, তাহলে এই তিনটা অনুপাতের কি বলে এটাকে, মিশ্র অনুপাতটা কি হবে? তো মিশ্র অনুপাত নির্ণয়ের জন্য সবার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে দেখেন, এগুলোকে কি বলা হয় বলেন তো? পূর্ব রাশি। আর এইগুলাকে বলা হয় কি? উত্তর রাশি। তো পূর্ব রাশি আর উত্তর রাশি, তো মিশ্র অনুপাতটা হচ্ছে এমন যে সকল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাত। তাহলে এখানে পূর্ব রাশিগুলো গুণ করে ফেলি আমরা, কি হবে তাহলে? এখানে বলেন এ গুণন বি গুণন পি অনুপাত হবে এখানে বি গুণন সি গুণন কিউ। এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। হ্যাঁ, তাহলে এ গুণন বি গুণন পি, এবং পাচ্ছি আমরা বি গুণন সি গুণন কিউ। এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতটা হয়ে গেল, তাহলে কি বললাম? পূর্ব রাশিগুলোর গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফল, তাহলে পেয়ে যাবো আমাদের মিশ্র অনুপাত। এখন মিশ্র অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে, মিশ্র অনুপাত শুধু না, যে কোনো অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওই অনুপাতগুলো কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা গেলে কাটাকাটি করবেন, কাটাকাটি করা না গেলে কোনো সমস্যা নাই। এখানে কাটাকাটি করা যায়, দেখেন বি আর বি কি হয়, কাটা যায় ওর পক্ষ থেকে, তাহলে এখানে থাকে এপি, এপি অনুপাত কি সিপি। ওকে, আপনাকে মনে করেন দেওয়া আছে এরকম 21 অনুপাত মনে করেন যে 35, 35 না 36 দেওয়া আছে, 21:36, তাহলে এটা সঠিক অনুপাত কি হবে? 21:36। তাহলে এখানে দেখেন এই দুটো সংখ্যা কি কাটাকাটি করা যায়? কাটাকাটি কি দিয়ে করা? 3 দিয়ে কাটা যায়। তো এখানে কি হয়, 3 7 21, আর 3 দিয়ে কাটলে কত হয়? 3 12 36। তো 7:12, এটা হচ্ছে আপনার
মানে মূল অনুপাত, হ্যাঁ, কাটাকাটি করতে হবে, যে কোনো অনুপাত কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, যখন আপনার অনুপাত দেওয়া থাকবে, বিশেষ করে কোনো লিখিত টাইপের প্রশ্ন, হ্যাঁ, তো অনুপাত দেওয়া থাকলে ওইখানে অবশ্যই একটা সাধারণ অনুপাত ধরে নেবেন। হুম? কি ধরে নেবেন? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা হচ্ছে এমন একটা সংখ্যা, যেমন এই যে এখানে 3 দ্বারা ভাগ করছি না, কি দ্বারা ভাগ করছি? 3 দ্বারা ভাগ করছি, যেমন ধরে নেন এই যে 3, এটাই হচ্ছে আপনার সাধারণ অনুপাত। কেন দেখেন, 3 দ্বারা গুণ করলে 3 7 21, 3 দ্বারা গুণ করলে 3 12 36, এটা পেয়ে যাচ্ছে কিন্তু। এই জন্য এখানটা সাধারণ অনুপাত থাকবে, 7:12 এর সাধারণ অনুপাতটা কত হবে? এক্স হবে। এক্স যদি সাধারণ অনুপাত হয়, তাহলে অনুপাত হবে 7x হবে 12x। এখন পরবর্তীতে অঙ্কে যেটা বলবে তার উপর ডিপেন্ড করে আমরা সমীকরণটা গঠন করে ফেলবো। এক্স থাকবে সব সময়, অনুপাত থাকলেই মাথার ভিতর নিয়ে আসবেন যে অনুপাত যখনই থাকবে সেখানে অবশ্যই একটা সাধারণ অনুপাত থাকবে। ঠিক আছে? আর সবাইকে তো আনমিউট করি, সবাই আনমিউট করে একটু কথা বলেন, হ্যাঁ। এই হচ্ছে অনুপাতের প্রাথমিক যে বিষয়গুলো, সে বিষয়গুলো আলোচনা করি। মোটামুটি কি বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, এটা যদি বোঝা যায় তাহলে খুবই সুন্দর, খুবই ভালো। কথা হচ্ছে যে আমরা এখন আর কোনো অঙ্কে আগাবো না, আমাদের সমস্ত সকল জায়গাতে আদান প্রায় হয়ে গেছে বা হচ্ছে, এরকম একটা অবস্থা নাকি? স্যার এই জন্য আমরা এখন নামাজের পরে, বিরতির পরে আমরা ক্লাস শুরু করবো, হ্যাঁ, ঠিক আছে। বিরতির পরে আমরা আবার ক্লাসটা শুরু করবো। আপাতত আমরা একটু ব্রেকে চলে যাবো, নামাজের আমাদের ব্রেকের পরে বা ব্রেক শেষ করে আমরা আবার ক্লাসে জয়েন করব, ঠিক আছে। আমরা এখন এরপরে ডিরেক্টলি লেকচার শিট থেকে শুরু করবো, হ্যাঁ, এই যে আমাদের যে অংশটুকু আছে প্র্যাকটিস সেশন, এই প্র্যাকটিস সেশন থেকে অঙ্কগুলো করে ফেলবো আমরা এরপর থেকে, হ্যাঁ। ওকে, তো এটা করার পূর্বে আমরা নামাজের ব্রেক নিয়ে আসছি, নিয়ে আসার পরে শুরু করবো। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা 24। 15 মিনিট দিলে হবে না? বলেন দেখি, কমেন্ট করেন দেখি সবাই, নাকি 20 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা 45-এ শুরু করবো, হ্যাঁ, 5টা 45-এ শুরু করবো। সবাই এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তারপর তোমরা এখানে বিরতি নিয়ে নিচ্ছি, হ্যাঁ। বিরতির পরে আমরা আবারও চলে আসলাম। আমাদের একটু আগে বিরতির পূর্বে আমরা আলোচনা করলাম অনুপাতের একদম বেসিক যে পর্বটুকু ছিল, সেই বেসিক অংশটুকু আমরা আলোচনা করেছি। এবার আমরা সরাসরি প্র্যাকটিস সেশনে চলে যাব। ওকে, তো এই প্র্যাকটিস সেশনে চলে যাব, আমাদের যে লেকচার শিটটা রয়েছে সেই অংশটুকু থেকেই চলে যাব, হ্যাঁ। এই তো আমাদের অনুপাতের লেকচার শিট। এখানে দেখেন অনুপাত, সমানুপাত, ক্রমিক অনুপাত, মধ্য সমানুপাত, দ্বিভাজিত অনুপাত, ব্যস্ত বা বিপরীত অনুপাত, মিশ্র অনুপাত সবকিছু আছে, হ্যাঁ। হয়তো আপনি বুঝতে পারছেন না, মানে ছোট করে আছে আর কি, বাট আছে এখানে, হ্যাঁ। দেখি সুইটি খানকে, আমি সুইটি খান না কি খান, সুইটি খান, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। স্যার প্রথমে জয়েন করতে পারেনি, কি লেখাইছেন এগুলো একটু অ্যাসিস্ট নিতাম, স্ক্রিনশট নাই, নিতাম। ওগুলো কিচ্ছু নাই, সব আউট। আচ্ছা, এই যে ওনাকে আনমিউট করেন দেখি, এই যে ইয়ে করেন, আনমিউট করা হয়েছে একজনকে, দেখেন তো কাকে আনমিউট করা হয়েছে। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন, আবার আনমিউট করে, আনমিউট দেন। তো এই ভাইজান আনমিউট করেন, আপনাকে একজনকে আনমিউট করা হয়েছে, হ্যাঁ, আপনি আনমিউট করেন। কথা বলেন ভাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? মিউট লব মুন্ডা। মিউট করেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সরি, লব মুন্ডা ভাই, আপনার নাম লব মুন্ডা, আপনার নাম একটু ইউনিক লাগলো আর জি কি, স্যার। এই নামের জন্য আসলে আপনাকে আনমিউট করলাম। জি স্যার, ভালো আছেন? জি ভালো আছি। বাসা কোথায় আপনার? হবিগঞ্জ স্যার। হবিগঞ্জ। হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। না আপনার নামটা একটু অন্যরকম লাগলো, তো এই জন্য আপনাকে আনমিউট করে কথা বললাম, হ্যালো। বুঝতে পারি। আচ্ছা চলো আমরা দেখে আসি এখান থেকে, হ্যাঁ। টাইপ ওয়ানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কিত আলোচনা। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ। দেখেন এগুলো আসলে সবগুলো করতে হয় না, সবগুলো আমার করাতে হবে না। এক কথা হচ্ছে যে আপনারা করতে পারবেন, একটা দুইটা করাইলে আপনারা দেখতে পারবেন। নাম্বার ওয়ান দেখেন, 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? ধারাবাহিক অনুপাত বলতে পরবর্তী অনুপাতটা 5, 7, এরপর আরেকটা কথা হবে। যেমন তিনটা অনুপাত দেখেন, 15, 21, 91, 21, 15, 91, 21, 15, 62, 15, 21, 39, হ্যাঁ। চেষ্টা করবেন আপনার অ্যান্সারটা কমেন্টে রাইট আনসার দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। 5, 7, 13, 3, 13, 5, 7, 3, 13। তো এই অংশটুকু দেখেন, আমি এখানে আলাদা করে করি, 5, 7, 3 আর 13, এটাকে এখানে লিখে রাখি। দেখেন 5:7, আরেকটা হচ্ছে যে 3:13। ধারাবাহিক অনুপাতগুলোর মধ্যে আপনাকে যখন ধারাবাহিক অনুপাত বের করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে দ নিয়ম বলা হয়ে থাকে এটা, হ্যাঁ। মানে এই যে 3 এবং এই 7, এই দুটো সেম হতে হবে, তবে ধারাবাহিক করা সম্ভব, হ্যাঁ। তাহলে 3 আর 7 সেম করতে গেলে কি করতে হয় বলেন দেখি। এখানে এই অংশটুকুকে আপনার 3 দ্বারা গুণ করতে হবে, আর এটাকে গুণ করতে হবে 7 দ্বারা। তাহলে 3 দ্বারা গুণ করলে কত? 3 5 হবে 15, আর 3 7 হবে 21, আর 7 দ্বারা গুণ করলে 3 7 হবে 21, আর 7 কত হবে 91। তো দেখেন আমি মিলে গেছি দুইটা কিন্তু। তাহলে লেখা যায় 15:21 হচ্ছে যে 91, 15:21 হ্যাঁ, এটা রাইট আনসার। ওকে, এবার দেখেন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সবগুলো সেম প্রশ্ন। ক:(খ) 4:7, খ:(গ) 10:7 হলে ক:(খ) কত? সেম প্রশ্ন কিন্তু। ক:(খ) 4:7, খ:(গ) 10:7, খ:(গ) সমান কত? 4:7 আর 10:7 দেওয়া আছে, তো করেন দেখি। ক:(খ) সমান হচ্ছে 4:7, আর খ:(গ) হচ্ছে 10:7 হলে ক:(গ) কত হবে? 4, 7 আর 10, 7 আমি লিখি দেখেন। ক:(খ) 4:7, খ:(গ) 10:7 দেওয়া হয়েছে, 10:7। এখন এই অংশটুকু দেখেন, এই যে বললাম পাশাপাশি যে এখানে খ রয়েছে, এখানে খ রয়েছে, মানে এই যে মাছ কর্নারের দুইটা সেম থাকতে হবে। সেম থাকার জন্য কি করতে হবে? এখানে 10 দ্বারা গুণ করবেন, এখানে 7 দ্বারা গুণ করবেন, তাহলে হয়ে যাবে। তো 4 10 কত? 40, আর 7 10 কত? 70, আর এখানে কত হবে? 7 10 হবে 70, আর 7 7 49। এই দেখেন 70 মিলে গেছে না? তাহলে পাবো কত আমরা? 40, 70, 49। ওকে, 40, 70,
49, এটা কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে 40:70:49, এই দেখেন 40:70:49 খ নাম্বার রাইট অ্যান্সার। A:B হচ্ছে 4:7, 3 নাম্বার দেখেন A:B 4:7, B:C 5:6, তাহলে A:B:C এর মান কোনটি? সেম ভাবে পারা যাবে আশা করা যায়। দেখেন 3 নাম্বার, তারপরে হচ্ছে 4 নাম্বার, সেম টাইপের কোশ্চেন কিন্তু, হ্যাঁ এই দুটো আমি আর করিয়ে দিলাম না, আপনারা বাসায় করে নেবেন। ওকে, 5 নাম্বার কোশ্চেন দেখেন, X:Y এর ব্যস্ত অনুপাত কি হবে? বলেন দেখি 5 নাম্বারটার অ্যান্সার কি হবে? X:Y এর ব্যস্ত অনুপাতটা কি হবে? নাম্বার 5 এর অ্যান্সার করবেন আপনারা। X:Y এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কিন্তু আমি বলেছিলাম, ব্যস্ত অনুপাতটা কি হবে বলেন দেখি। ব্যস্ত অনুপাতটা কি হবে? উল্টা যাবে, তাই না? X:Y আছে, হবে কি Y:X, এই যে ঘ নাম্বারে রয়েছে, হ্যাঁ Y:X রয়েছে এখানে, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। নাম্বার 6, প্রদত্ত সরল অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করুন। নাম্বার 6 এ বলা হচ্ছে প্রদত্ত সরল অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করুন। 5:7, 4:9, 3:2, এর কি অনুপাত? মিশ্র অনুপাত আপনাকে নির্ণয় করতে হবে। তো মিশ্র অনুপাত দেখিয়েছি কিন্তু আপনাদেরকে, হ্যাঁ মিশ্র অনুপাত কি হবে তাহলে বলেন দেখি। মিশ্র অনুপাতটা কি হবে? মিশ্র অনুপাত হচ্ছে এই অনুপাত যেটা সকল পূর্ব রাশির গুণফল এবং সকল উত্তর রাশির গুণফল হবে। তাহলে কি পাবো দেখেন, 5 পূর্ব রাশি কি কি দেখেন, 5:7 একটা অনুপাত, ওকে 5:7 একটা, 4:9 একটা, তো 5:7 একটা অনুপাত, 4:9 একটা অনুপাত, 3:2 একটা অনুপাত। তো 5:7, 4:9, 3:2, তাহলে এখানে হচ্ছে পূর্ব রাশি কি কি, 5 × 4 × 3, এটা হচ্ছে পূর্ব রাশিগুলো গুণফল। অনুপাত হচ্ছে যে উত্তর রাশিগুলো গুণফল। উত্তর রাশি কি কি এখানে বলেন, 7 × 9 × 2, এটা হচ্ছে আপনার উত্তর রাশির গুণফল। ব্যাস, পূর্ব রাশি আর উত্তর রাশি গুণফল আমরা করে ফেললাম। এবার দেখতে হবে আপনাকে যে কোনো কাটাকাটি করা যায় কিনা, কোথাও কাটাকাটি করা গেলে কাটাকাটিটা করে ফেলবেন। দেখেন আমি চাইলে এই 2 দিয়ে কাটতে পারি, কাকে কাটতে পারি, 4 কে কাটতে পারি, 2 × 4। এই 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে 9 কে কাটতে পারি, 3 3 কত হবে 9, তাহলে কত হবে এখানে দেখেন, 5 2 হবে 10 অনুপাত, 3 7 কত হবে 21, 10 কত হবে 21, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ 10 কত 21, এই যে রাইট অ্যান্সার পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। হ্যাঁ এরপর দেখেন 7 নাম্বারটা, দুটি রাশির অনুপাত দেওয়া আছে 5:11, দুটি রাশির অনুপাত দেওয়া আছে কত 5:11। তো নরমালি কিন্তু পারা যায়, হ্যাঁ দেখেন অনুপাত থাকলে কি থাকে, একটা সাধারণ অনুপাত থাকে x, তাহলে এখানে হবে 5x, আর একটা হবে কি 11x। হ্যাঁ উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো উত্তর রাশি কোনটা বলেন তো, 5 উত্তর রাশি নাকি 11 উত্তর রাশি? প্রথমটা থাকে পূর্ব রাশি, পরটা থাকে উত্তর রাশি, উত্তর রাশি হচ্ছে 11, তাহলে এখানে 11 উত্তর রাশি, তার মানে কি পাচ্ছি আমরা 11x, এটা সমান হবে 99। 11x সমান যদি 99 হয় তাহলে x এর মানটা কত হবে, 99/11 কত হবে 9, x এর মানটা কত হবে 9। হ্যাঁ x যদি 9 হয় তাহলে 5 9 কত হয়, 5 9 হবে 45, এটা হবে কি রাশি, পূর্ব রাশি। হ্যাঁ 5 দ্বারা গুণ করে দিব, সরি 9 দ্বারা গুণ করে দিব, 5 9 45, এটা কি রাশি, এটা হবে আমার পূর্ব রাশি। সেম একই অঙ্ক নাম্বার 8, নাম্বার 8 কি বলা হয়েছে দেখেন, দুটি রাশির অনুপাত 8:15, 8:15, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এবার বলছে পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? তাহলে পূর্ব রাশি 40 হলে 8 দিয়ে 40 কে ভাগ করেন, তাহলে কত হয় 40/8 কত 5, 5 8 40, তাহলে এটা হচ্ছে উত্তর রাশি। 15 × 5 কত হয়, 5 15 75, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ 5 15 কত হবে 75, এটা হচ্ছে উত্তর রাশি। দেখেন আমরা যা কিছু দেখলাম একদম বেসিক টার্ম থেকে যা কিছু দেখেছি সেগুলা কিন্তু এখানে আমরা ম্যাথ গুলো করলাম আর কি। হ্যাঁ এরপরে সমানুপাত নির্ণয় রয়েছে, সমানুপাত অংশে আমরা চলে যাবো আর কি। দেখেন নাম্বার 1, ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? আমি কিন্তু করাইছি এটা, দেখেন তো ABCD ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? এটা কিন্তু পড়াইছি, একদম পড়াইছি, কিন্তু এটাই পড়াইছি, ABCD টা পড়াইছি। এটা কোনটা আছে, AD ইকুয়াল কি BC, AD ইকুয়াল BC, ABCD, তাহলে কি হবে এখানে দেখেন
এ ভাগ বি সমান হবে সি ভাগ বি, এটা হবে এডি ইকুয়াল হবে বিসি এটা। ওকে, এরপরে 1.5 13.5 এর মধ্য সমানুপাতটি কত? মধ্য সমানুপাতটি কত হবে? মধ্য সমানুপাত 13.5, সরি 1.5 আর 13.5 দশমিক দেওয়া আছে তো কি হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, দশমিক দেওয়ার জন্য ভয় পেতে হবে তার দরকার নাই। 1.5 মধ্য সমানুপাত মনে করেন যে এক্স, মধ্য সমানুপাতটা মনে করেন যে এক্স। হ্যাঁ, আবার মনে করেন যে এক্স অনুপাত হবে 13.5 এরকম। তাহলে কি হয়, 15 ভাগ এক্স সমান, সরি 15 1.5 ভাগ এক্স, আর এখানে হবে এক্স ভাগ 13.5, এই যে এরকম। তাহলে পাবো কি আমরা, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে হবে 13.5 গুণন 1.5। গুণ করলে কত হবে তুমি দেখে আসি। 1.5 আর 13.5 গুণ করলে কত হবে? তো 15 দ্বারা 5 15 75, 5 হাত থেকে 7, 3 15 35 আর 7 52, 2 হাত থেকে 5, 15 কে 15 আর 5 কত হবে? 20, 2025। এক ঘর এক ঘর, দুই ঘর পূর্বে আছে দশমিক। তাহলে এক্স স্কোয়ার সমান কত? 2025। তাহলে এক্স এর মানটা কত হবে? রুট করতে হবে, রুট 20.25। 20.25 কে রুট করলে হবে 4.5। ওকে, 20 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা কত? 16। সেই 16 কে বর্গমূল করলে হবে 4, আর এখানে 5 পেয়ে যাবো। ওকে, 4.5। তো এটা হচ্ছে আপনাদের মধ্য সমানুপাত। কত? 2.5, 3.2, 3.6, 4.5। ঘ নম্বর অ্যান্সার রয়েছে 4.5। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখেন, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? এটা কিন্তু পড়াইছি আমি। এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? বি স্কয়ার ইকুয়াল কি হবে? সি এ। দেখেন পড়াইছি কিন্তু এটা, হ্যাঁ, বি স্কয়ার ইকুয়াল এসি পড়াইছি, তাই না? তাহলে বি স্কয়ার ইকুয়াল এসি আর বি স্কয়ার ইকুয়াল সি এ, ব্যাপারটা কিন্তু একই রকম। 4 নাম্বার, একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 4 ও 16 হলে, প্রথম রাশি হচ্ছে 4, তৃতীয় রাশি হচ্ছে 16, এর মধ্য সমানুপাতটি কত? দেখেন আগের প্রশ্ন দেখেন তো, বি স্কয়ার ইকুয়াল সি এ, তাহলে বি স্কয়ারটা কি মধ্য সমানুপাত ছিল না? বি স্কয়ারটা বি ছিল মধ্য সমানুপাত, তাহলে এখানে কি হবে? মনে করেন যে এখানে বি স্কয়ার সমান হবে কি এসি, এই যে এ আর সি। তো এর মানটা মনে করেন যে 4, আর সি এর মানটা মনে করেন যে 16। ওকে, 4 আর 16 গুণ করলে কত হয়? 64। তো বি স্কয়ার সমান যদি 64 হয়, তাহলে বি এর মানটা কত হয় বলেন দেখি? বি এর মানটা হবে 8, এই যে 8, বি এর মান 8 পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার 8, এই যে 8 হবে রাইট অ্যান্সার। ওই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায়। ওকে, আর তারপর একটা কনসেপ্টটা বলি, দেখেন সহজ কনসেপ্ট, আরো সহজ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে 4 হচ্ছে প্রথম রাশি আর 16 হচ্ছে তৃতীয় রাশি, তাহলে মাঝখানে একটা রাশি আছে, বলেন তো কত হবে? 4, 4 দুগুণ কত হয়? 4 দুগুণ হয় 8। দেখেন 8 দুগুণ 16 মিলছে কিনা, মিলে গেলে এই যে 8 মিলছে, 8ই হচ্ছে আনসার। হ্যাঁ, মুখোমুখি হয়ে যাবে। দেখেন এটা, দেখেন এটা আবার মুখোমুখি করেন দেখি, 5 নাম্বারটা মুখোমুখি করেন। একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্যে সমানুপাতিক নির্ণয় করো। 3 ও 12, এবার দেখেন তো মিলান, মুখোমুখি মিলান, দেখেন তো কত হবে? 3, 3 দুগুণ হবে কত? 6, 6 দুগুণ 12, দেখেন মিলে গেছে কিনা? 6 মিলে গেছে, তাহলে অ্যান্সারটা কত হবে? 6 হবে। হ্যাঁ, তাহলে 5 এর অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, দেখেন 6। হ্যাঁ, এবার দেখেন 6 নাম্বারটা, টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? টিপুর বয়স 12 বছর এবং বাবার বয়স 48 বছর, তাহলে টিপুর বয়স এবং বাবার বয়স হলে বোনের বয়স কত? এবং এখানে বলা হয়েছে যে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, তাহলে কি হবে? 12 এবং 48, দেখেন তো আবার করেন তো, 12 দুগুণ কত? 24, 24 দুগুণ 48, মিলে গেছে না? ব্যাস, এটা অ্যান্সার, 24 এর অ্যান্সার। নাম্বার 7, 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি, এর রাশি কয়টা? 1টা 2টা 3টা, কিন্তু দেওয়াই আছে। আবার বলছে তৃতীয় রাশি মানে কি, রাশি হবে কয়টা? 4টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 8:2 হবে 7 অনুপাত কি হবে? x:2 হবে 14, কারণ এক্সটা তৃতীয় রাশি হতে হবে এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে 8 ভাগ 7 ইকুয়াল হচ্ছে x ভাগ কত? 14। এখন ক্যালকুলেশন করলে হবে কত? 7x।
7x সমান হচ্ছে যে 8 গুণন 14। তাহলে x এর মানটা কত হবে? 8 গুণন 14 ভাগ হয়ে যাবে 7। 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হবে? 7 গুণ 14। তাহলে 8 গুণ কত হবে? 16। তাহলে এই অংশটুকু থেকে দেখেন আমার তৃতীয় রাশি কত হবে? তৃতীয় রাশি হবে 16। ব্যাস। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার টাইপ 2 আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আসে আমাদের টাইপ 3, দুটো অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয়। তো আলাদা অংশ নির্ণয়টা কঠিন কিছু না, মুখোমুখি হয়ে যাবে। দেখেন, একটি গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত দেওয়া আছে 4:6। গুড়ের পরিমাণ কত? এটা 1 গ্লাস